ইরান ইরান আপনাকে স্বাগত জানাচ্ছে। আজকে তো যুদ্ধের 10ম দিন এবং এই যে সংঘাতের সবশেষ পরিস্থিতি যদি একটু জানাতেন। গতকাল আপনি জানেন ইমদাদ যে তেহরানের প্রথমবারের মতো জ্বালানি স্থাপনায় যখন হামলা হলো তখন আসলে আমরা দেখেছি যে আকাশে যে কালো মেঘের কুণ্ডলী এবং অস্বাভাবিক যে আসলে প্রকৃতি সেটির প্রভাব এখনও তেহরান জুড়ে রয়েছে এবং যুদ্ধের দশমতম দিনে এসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আপনি জানেন যে তেহরানের পাশাপাশি এখন তারা কোম শহরকেও নিশানা করেছে। বিশেষ করে তারা কিন্তু বেছে একেবারে বেসামরিক স্থাপনাগুলোতেও তারা হামলা চালাচ্ছে, যদিও তারা অস্বীকার করছে। আপনি জানেন শুরুটাই হয়েছিল আসলে বেসামরিক স্থাপনায় হামলা দিয়ে, যেটি একটি এলিমেন্টারি স্কুলে ছিল। আমরা যদি একদম সবশেষ তথ্যগুলো দেখি তাহলে দেখব যে এই যুক্তরাষ্ট্র ইরানের যে অভিযান সেটি ইসরায়েলের অভিযান সেটি ইরানের অব্যাহত রয়েছে। ইরানও কিন্তু থেমে নেই, তারাও হামলা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করছে। বিশেষ করে ইসরায়েলের তেল আবিব হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এর আগে আমরা দেখেছি বন্দরনগরীতেও হয়েছে। একইভাবে তেল আবিবের বেশ কিছু ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বেশিরভাগ মানুষই আপনি জানেন যে আসলে নিরাপদ আশ্রয় বা বাংকারে চলে গিয়েছিল, যে কারণে আসলে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন প্রাণহানির খবর আসলে পাওয়া যায়নি। আর ইরান যেটি করছে, বাহরাইন সৌদি আরবের যে তেল শোধনাগার হয়েছে সেখানেও হামলার চেষ্টা চালিয়েছে, যদিও সৌদি আরব বলেছে তারা সেই হামলাগুলো প্রতিরোধ করে দিয়েছে এবং বাহরাইনও বলেছে যে তারা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি দিয়ে ড্রোন এবং মিসাইল ভূপাতিত করে দেওয়া হয়েছে স্থাপনায় আঘাত হানার আগেই। এবং বাহরাইন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, দুবাই এইসব স্থাপনাতে কিন্তু থেমেই আসলে হামলার চেষ্টা হচ্ছে, যদিও এইসব স্থাপনায় হামলা আসলে করবে না ইরান জানিয়েছে। তবে ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের যেই মার্কিন ঘাঁটিগুলোকে তারা যেভাবে প্রশ্রয় দিচ্ছে সেই সব জায়গা থেকে তাদেরকে সরে আসার বারবার আহ্বান জানানো হচ্ছে। এবং আরেকটি বড় বিষয় যে মোজতবা খামেনির নেতৃত্বে আনুগত্য জানিয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ, অর্থাৎ ইরানের সামরিক বাহিনী থেকে শুরু করে আয়াতুল্লাহ মোজতবা খামেনির অধীনে যেসব সার্বভৌম প্রতিষ্ঠান, যেসব প্রশাসনিক প্রতিষ্ঠান রয়েছে তারা আসলে আনুগত্য জানিয়েছে। এছাড়া আপনি জানেন যে এই সংঘাতের মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যেই বাহিনীটি রয়েছে তারা তাদের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল, এবং লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেই হিজবুল্লাহ হামলা হয়েছে। আপনি জানেন যে এই যুদ্ধটি শুধুমাত্র ইরান কেন্দ্রিক আর থাকছে না, ইসরায়েলের যে সীমান্তবর্তী লেবানন রয়েছে, লেবাননের বিশেষ করে স্থলও আসলে অভিযানের কথাও তারা বলছে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা দখলও করা শুরু করেছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য যে উত্তেজনা পরিস্থিতি সেটি দিন দিন আরো প্রকট হচ্ছে। তবে যেটি বলছিলাম, এবং ইরানে যেটি হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির একটা সম্ভাবনা ছিল এবং যে বৃষ্টি যখন হচ্ছিল তখন বৃষ্টির সঙ্গে তেল পড়ছিল, ভয়াবহ একটা পরিস্থিতির। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্য স্বীকার করেছে। একদম ইমদাদ, আপনি জানেন যে ইরানে উল্লাস করেছে সমর্থকরা। ইরানের আসলে উল্লাস তো রয়েছে। ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই অভিযানের শুরুতেই আমরা দেখেছি যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আসলে আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করেছে এবং কার নেতৃত্বে আসলে ইরান চলবে এমন বিষয় বারবার চলে আসছিল। কারণ আপনি জানেন যে বেশ কিছু বিষয় কিন্তু সামনে আসে, বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছিল তারা আসলে শাসক পরিবর্তনের জন্যই কিন্তু এই হামলাটা করেছে। যদি আসলে নতুন নেতা নির্বাচিত হয়েছে, একদিকে আপনি জানেন যে তার বাবা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এখনও শোক পালন করছে, 40 দিনের তারা শোক ঘোষণা করছে এবং এই শোকের মধ্যেই নতুন নেতা নির্বাচিত করেছেন। তারা যেমন উল্লাস করছেন ঠিক একইভাবে এখন আসলে সামনে আসছে যে এই মোজতবা খামেনির সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে তার বাবা যেভাবে আইআরজিসি থেকে শুরু করে ইরানের প্রত্যেকটি সামরিক আধা সামরিক বাহিনীকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সবাই যেভাবে আনুগত্য মেনে নিয়েছেন, পুরো বিশ্বের সঙ্গে তিনি যেভাবে আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ডিল করেছেন, সেটি তার ছেলে কতটা করবে। কারণ এখন ইরান তার তো মোজতবা খামেনি তার তো একটা প্রভাব ছিল এর আগেও, যখন তার বাবা ছিল আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, আপনি জানেন যে তার প্রভাব ছিল, তার কিন্তু প্রভাব ছিল, যেহেতু তার বাবা একজন শীর্ষ ধর্মীয় নেতা ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো আসলে দায়িত্বে না থাকলেও তার বাবার ছেলে হিসেবে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যেতেন এবং তার যেই সেই নেতৃত্ব দৃঢ়চেতা মনোভাব সেটি কিন্তু বজায় রেখেছেন এবং মানুষ তাকে আগে থেকে সমীহ করতেন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা, যেটি আপনি বলছিলেন, চ্যালেঞ্জ আসলে তার সামনে আছে সে মধ্যে কিন্তু ইরান যেমন আসলে যুদ্ধের কারণে একটি চ্যালেঞ্জে, আপনি জানেন যে এই যে গতকাল যে জ্বালানি স্থাপনায় জ্বালানি মজুত আকারে হামলা হয়েছে সে কারণেও কিন্তু এখন নাগরিক জীবনেও কিন্তু সেটির প্রভাব পড়তে শুরু করেছে। কারণ আপনি জানেন যে ইরান কখনোই আসলে তেল নিয়ে গ্যাস নিয়ে তাদের কখনো চিন্তা করতে হয়নি, দাম নিয়ে তো অবশ্যই না।
তাদেরও আসলে দৈনিক কতটুকু তেল নিতে পারবে তাদেরও একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে গতকাল থেকে। এই হামলার পর থেকে আগে তারা 30 লিটার নিতে পারতো, এখন তাদেরকে 20 লিটার নিতে পারবে এমন একটি সীমা নির্ধারণ করে দেওয়া হু হু করে বেড়েছে। এবং শুরুর দিনে আমরা দেখেছি 50% পর্যন্ত বেড়েছে। এবং এই সপ্তাহে জ্বালানি সংকট নিয়ে ইউর যে সমন্বয় দল রয়েছে তারা জরুরি বৈঠকে বসবে। শুধু ইউর সমন্বয় দলই নয়, এমনকি জ্বালানি মজুদ নিয়ে আসলে কোন দেশের কি পরিমাণ জ্বালানি মজুদ আছে, তারা কতদিন চলতে পারবে সে নিয়ে শিল্পোন্নত দেশগুলোর যে জোট রয়েছে G7 তারাও কিন্তু আলোচনায় বসবে। এছাড়া আপনি জানেন আমাদের যদি এশিয়ার কথা বলি, এশিয়া অঞ্চলের কথা যদি বলি, ভারতে কিন্তু এর মধ্যে চাপে পড়ে গেছে। তারা তাদের দেশে এলএনজির দাম বাড়াতে গতকাল বাধ্য হয়েছে বিগত কয়েক দশকের মধ্যে, এবং যে কারণে তারা কিন্তু বড় ধরনের সংকটের একটি আশঙ্কা করছে। চীন আবার চেষ্টা করছে নিজস্ব যে পরিশোধনাগারগুলো রয়েছে বিকল্প উপায় আসলে কিভাবে ব্রেন্ট অয়েল বা অপরিশোধিত তেল আনা যায় এনে তারা সেখানে পরিশোধন করে। যেভাবে সবচেয়ে বেশি তো আসলে বিপদে পড়ার কথা চীনের, কারণ চীনই তো সবচেয়ে বেশি আসল আসলে ক্রেতা, মূল ক্রেতা একদম। ইরানের তেলের। এবং আমরা যদি ইরান বাদেও যদি সংযুক্ত আরব আমিরাত, কাতারের কথা বলি, তারাও কিন্তু উৎপাদন কমিয়ে দিচ্ছে, কোনো কোনো জায়গায় বন্ধ থাকছে, যে কারণে আসলে সংকটগুলো বাড়ছে। আসলে তেলের দাম যেমন করে বাড়ছে, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জানেন যে আমাদের যে দৈনন্দিন জীবন যেটি, সেখানেও কিন্তু এর মধ্যে প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো কিংবা তৃতীয় বিশ্বের যে দেশগুলো, তাদের যখন অবস্থা সংঘাত হয়, যখন যুদ্ধ লাগে, তখন বড় দেশের থেকে ছোট দেশগুলোই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত আসলে দেশগুলো তাদের যে মজুদ দিয়ে সেটি দিয়ে চলছে, যে কারণে তাৎক্ষণিক প্রভাব এখনো টের পাচ্ছে না, কিন্তু এই টেরটি আসলে পাবে আগামী ঠিক 2 থেকে 3 সপ্তাহ পরে, যখন মজুদ শেষ হতে শুরু করবে এবং সরবরাহ যখন সংকট আরো তীব্র আকার ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এনবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধ, এই সংকটটা কতদিনের মধ্যে শেষ হবে। আমরা দেখেছি 2025 সালে 12 দিন স্থায়ী হয়েছিল, এটা 10 দিন এখন পর্যন্ত স্থায়ী হয়ে গেছে, এবং কত দিন আর চলতে পারে এমন প্রশ্ন আব্বাস আরাকচিকে করা হয়েছিল। তখন তিনি আসলে বলেছিলেন আমাদের সামরিক, আমাদের সন্তানদের মারা হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় আসলে করা হচ্ছে, সিজ ফায়ারের কথা, যুদ্ধবিরতির যে কথা, সেই কথাটা এখন পর্যন্ত আসলে তিনি আসলে যুদ্ধবিরতির এখন পর্যন্ত আসলে কার্যকর কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত কোনো পক্ষ নেয়নি। যেমনটি আমরা গাজায় দেখেছি, একই পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। আপনি জানেন